আজ থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে কি না টুলস, হ্যান্ড অ্যান্ড পাওয়ার টুলস আমরা পড়বো। যে হ্যান্ড টুল কী ধরনের হয়, পাওয়ার টুল কী ধরনের হয়। তো আমাদের আজ থেকে টুলের ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের সবার প্রথমে যেটা পড়তে হবে, মানে আমাদের চ্যাপ্টারের নামটা কি বললাম আমি, এই যে এটা আমাদের চ্যাপ্টারের নাম হ্যান্ড অ্যান্ড পাওয়ার টুল। আমি প্রথম ক্লাসে একবার হ্যান্ড অ্যান্ড পাওয়ার টুলের মধ্যে দুটোর মধ্যে কি ডিফারেন্স বলেছিলাম। তো আজকে আমরা হ্যান্ড টুল পড়তে শুরু করব। আর আমাদের প্রথম টুল হবে মার্কিং টুল। তো হঠাৎ করে যে প্রথমেই মার্কিং টুল পড়ার কারণ কি কারণ হতে পারে যে আমাদেরকে প্রথমেই মার্কিং টুল পড়তে হচ্ছে? এত টুল আছে, বিভিন্ন ধরনের টুল আছে, কিন্তু আমরা সবার প্রথমে কেন মার্কিং টুল পড়ব? তার কারণ হচ্ছে যে টুলের দরকার কখন পড়বে? যে আমরা কোনো জব করবো, যখন অ্যাকচুয়ালি ওয়ার্কশপে আমরা যখন কোনো জব করবো তখন আমাদের টুলের দরকার পড়বে। তো আমরা জবটা হঠাৎ করে কি শুরু করে দেবো? আমি বললাম যে তোমাদেরকে একটা কি নাও এ বানাতে হবে। আমি তোমাদেরকে একটা এরকম শিট দিয়ে দিলাম, মেটালের শিট দিয়ে দিলাম, দিয়ে বললাম যে তোমাদের কাজ হচ্ছে এটার উপরে তোমাদেরকে এ বানাতে হবে। মেটালের শিট দিয়েছি, তোমরা এটার উপরে একটা এ বানাতে হবে। তো তোমাদের প্রথম কাজ কি হবে না, প্রথম কাজ তো হবে যে এর একটা লেআউট মানে মার্ক তৈরি করা। যে এর একটা প্রথমে মার্ক তৈরি করা, যে তারপরে তোমরা প্রথমে কি করলে না, একটা কিছু এই প্লেটটাকে ভালো করে আগে পরিষ্কার করবে। সবার আগে তো সেটা দরকার। পরিষ্কার করার পরে তোমরা চকে করে ধরো এরকম হালকা 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 করে একটা প্রথমে দাগ টানলে। তারপরে তোমরা আবার একটা অন্য কোনো স্টুলের সাহায্য নিয়ে এইটার উপরে তখন কেটে দাগটা কাটলে। তো সবার আগে তো তোমাকে মার্ক করতে হচ্ছে। যে সবার আগে তো তোমাকে মার্ক করতে হবে। তাহলে আমরা কোনো জব করতে চাইলে তো আমাকে সবার আগে মার্ক করতে হবে। তাহলে মার্ক করতে গেলে আমাদেরকে মার্কিং টুল কি কি আছে সেটা জানতে হবে। তাহলে আমাদের দেখো কি লেখা আছে না, হোয়েন এভার এ জব ইজ ক্রিয়েটেড, আমরা যখনই একটা জব তৈরি করব, ইট ইজ নেসেসারি টু ডু দ্য মার্কিং অফ দ্য জব অ্যাকর্ডিং টু দ্য জব ড্রয়িং অর ব্লুপ্রিন্ট। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে জবের ড্রয়িং বা এটা ব্লুপ্রিন্ট। যে কোনো জিনিসের ব্লুপ্রিন্ট থাকে, তো এটা জবের ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টটা তৈরি করতে মানে এই প্রিন্টের ড্রয়িংটা আগে মার্ক করতে হবে জবের ওপরে, তবেই এই জবটাতে একটা অ্যাকিউরেট মার্কিং আমরা পাবো। বোঝা গেল? তারপরে বলছেন দ্য প্রসেস অফ মার্কিং অ্যাজ পার ব্লুপ্রিন্ট ইজ কল্ড লেআউট অফ মার্কিং অর মার্কিং। তাহলে এখান থেকে আমরা একটা ডেফিনেশন জানতে পারছি, সেটা কিসে? একটা লেআউট মার্কিং কী জিনিস বা মার্কিং আউট কী জিনিস। না, একটা ব্লুপ্রিন্টের মতন করে যদি আমরা একটা মার্ক করি কোনো একটা জবের ওপরে, সেই জবটাকে আমরা মানে বলবো, সেই প্রসেসটাকে আমরা বলবো লেআউট মার্কিং। যাদের কাছে পরিষ্কার হলো না, আমি আরও একবার বলে দিচ্ছি যে এটা ধরে নাও একটা জব, মানে এটা ধরে নাও একটা স্টিলের প্লেট, ঠিক আছে? একটা স্টিলের প্লেট বা যে কোনো, হ্যাঁ, মাইল্ড স্টিলের একটা প্লেট, এর ওপরে তোমাকে একটা এ ড্র করতে বলা হয়েছে। তাহলে তুমি আগে এ জানো কিভাবে হয়, যে এ কীরকম দেখতে সেটা তুমি জানো। এটা হচ্ছে তোমার ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টটা এটার উপরে মার্ক করার প্রসেসটাকে বলা হয় লেআউট মার্কিং। তারপরে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে, বলেছে টু মেক মার্কিং লাইনস ক্লিয়ারলি ভিজিবল। আমি যে মার্কিং লাইনটা ড্র করবো, ধরো এই লোহার প্লেটের বা স্টিলের প্লেটের উপরে যদি তুমি তোমার পেন দিয়ে লাইন টানো, সেই লাইনটা কি পরিষ্কার করে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে না, অবশ্যই দেখা যাবে না। তো এর জন্য আমাকে এমন কিছু জিনিস ইউজ করতে হবে যেইগুলো পরিষ্কার দেখা যাবে। সেই জিনিসগুলোকে কি বলে না, মার্কিং মিডিয়া। ঠিক আছে, সেই জিনিসগুলোর নাম হচ্ছে মার্কিং মিডিয়া। আমরা এবারে তোমাদেরকে এটা মার্কিং মিডিয়া সম্পর্কে বলবো, আর তোমাদেরকে এখানে একটা কিছু জিনিস ছোটো ছোটো নোট করে দিতে হবে। আমি লিখে দিচ্ছি, তবুও তোমরা একটু নোট করে নেবে এগুলো কী কী দিয়ে তৈরি বলে দিচ্ছি।
দেখো কি কি আমরা পাঁচটা টোটাল 5 টাইপস অফ মার্কিং মিডিয়া পড়বো, যে কি কি দিয়ে মার্ক করা যায়। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা কি আছে বলো না, নর্মাল ব্ল্যাকবোর্ড চক। মানে আমরা এই বডিটার উপরে একটা চক দিয়ে প্রথমে এ ড্র করে নিলাম, তারপরে আমরা ওই এর মতন করে ওই প্লেটটার উপরে এ একটা করবো, মানে কাটবো হয়তো এটাকে। সবচেয়ে ভালো হবে যে এই প্লেটটা তোমাকে দিলাম, এই প্লেটটা থেকে তোমাকে বললাম এই এটাকে কেটে বাদ দাও, মানে শুধু এ থাকবে আর বাকি যে মেটালটা আছে এগুলো তুমি বাদ দিয়ে দাও। তাহলে সেই মেটালটাকে যদি তুমি বাদ দিতে চাও, তাহলে সবার আগে তোমাকে এটা ড্র করতে হবে যাতে এটা থাকে, এটা রেখে তুমি বাকিগুলোকে কাটবে। সে কাটার বিভিন্ন প্রসেস আছে, মানে তোমাকে রাখতে হবে শুধু এটা, এ বাদে বাকিটা উড়ে যাবে। সরি, এই এটা তোমার কাছে শুধু থাকবে, বাকিটা উড়ে যাবে। তো প্রথমে চকের সাহায্যে এটা ড্র করার পদ্ধতি হচ্ছে লেআউট মার্কিং। আর এই এটা কি দিয়ে ড্র করব না, মার্কিং মিডিয়া। মার্কিং মিডিয়া কি হতে পারে না, প্রথমটা হচ্ছে নর্মাল ব্ল্যাকবোর্ড চক। এটাতে বোঝার অন্য কিছু নেই যে ব্ল্যাকবোর্ড চক ইউজ করা হয়, মানে যেটা আমরা সাদা চকে মানে বোর্ডে যে চকটা ইউজ করি এটা হচ্ছে সেই চক। এটাতে কোনো কিছু নেই। তারপরে সেকেন্ড যে অপশানটা আছে দেখো লেখা আছে লেআউট ডাই। এটা কি দিয়ে তৈরি না, এটা কখন ইউজ করা হয়, সবার আগে তো এই প্লেটটাকে ভালো করে ক্লিন করতে হবে, ক্লিন করার পরে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে লেআউটটাই হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়ান টাইপ অফ ইঙ্ক। মানে এটা এক ধরনের কালি। ডাই কি হয় তোমরা দেখেছো, সে অনেকে চুলে ডাই লাগায় সেরকম, মানে ওটাও কি, এটা তো এক ধরনের কালি বলতে পারো। তো এটাও এক ধরনের কালি, যেটাকে আমরা ওইটা ব্রাশের সাহায্য নিয়ে, মানে কোনো একটা ব্রাশকে বা যেগুলো তুলি বলে, তুলি দিয়ে ডুবিয়ে আমরা মেটালের উপরে ড্র করতে পারি। তাহলে লেআউট ট্রাই এটা হলো। তারপরে আমরা কি ইউজ করে থাকি না, ইউজ করে থাকি ব্লু ভিট্রিয়ল বা প্রুসিয়ান ব্লু। এটা তোমরা অনেকে দেখেছো যে মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা নয়, কিন্তু এইটা কিভাবে কাজ করা হয়, যাদের বাড়িতে ওয়েল্ডিং এর কাজ হয়েছে, মানে সরি ওয়েল্ডিং নয়, বাড়িতে ওয়্যারিং এর মানে কারেন্টের ওয়্যারিং এর যে কাজ হয়েছে, তাতে দেখবে যে যখন ওয়্যারিং করতে যায় আগে একটা দড়িতে সেই গ্লুগুলোকে লাগিয়ে এরকম মার্ক কেটে নেয়, তারপরে সেইগুলোতে কারো হয়েছে, কেউ দেখেছো এই জিনিসটা, খেয়াল করে দেখেছো? আচ্ছা আরেকবার হ্যাঁ বলুন। স্যার দেখেছি। রুশিয়ান আরেকবার বলুন কি বললো। বলছি, দেখবে যে এই মার্কিং তোমাদের একটা সহজ, মানে মার্কিং তোমরা সবাই কোথায় দেখেছো না, বাড়িতে যখন ওয়্যারিং হয় না, মানে কারেন্টের ওয়্যারিং হয় তারের ওয়্যারের, তো তখন দেখবে যেই জায়গাগুলো দিয়ে ওয়্যারিং করে তা মানে এখন তো সব ঘরের ভেতর দিয়ে ওয়্যারিং, কিন্তু ঘরের বাইরে যখন ওয়্যারিং হয় তখন একটা সুতোতে ওই ব্লুকে ভিজিয়ে নেয়, তারপরে ওইটা দিয়ে আগে মার্ক করে নেয় যে আচ্ছা কোন কসিং এর সুতোতে। সময়, হ্যাঁ, কিসের সময়? সে কসিং যেগুলো হ্যাঁ হ্যাঁ ওয়ারিং হ্যাঁ, হয় সেগুলো। কেসিং এর সময় ওটা করা হয়, ঠিক আছে। তো এই প্রুসিয়ান ব্লু বা ব্লু ভিট্রিয়ল এটা কি কি থাকে, মানে কিভাবে ইয়ে করা হয় না, এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়, তার কারণ হচ্ছে যে যাতে এটা ক্লিয়ারলি ভিজিবল, এর এর স্পেশাল এটা কি না, ক্লিয়ারলি ভিজিবল, ক্লিয়ারলি ভিজিবল। এটা কোনো স্যার মেশিন। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ব্লু ভিট্রিয়াল মানে স্যার কি কপার সালফেট? हाँ हाँ, CuSO4 7H2, 7H2 না 5H2 হবে। ব্লু ভিট্রিয়ল মনে হয় 5H2 না, CuSO4 5H2। তো ওটা হচ্ছে প্রুসিয়ান ব্লু। এটাকে কেন ইউজ করা হয় না, ম্যাচিং সারফেসের উপরে ইউজ করা হয়। এটার স্পেশাল ফিচার্স হচ্ছে এটা ক্লিয়ারলি ভিজিবল, মানে এটা পরিষ্কারভাবে দেখা যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াইট কোটিং। হোয়াইট কোটিংয়ে কী কী ইউজ করা হয় না, চক পাউডার। এটা একটু ভালো করে খেয়াল রাখবে কী কী ইউজ করা হয় না, চক পাউডার প্লাস অ্যালকোহল
প্লাস লিটিল ওয়াটার। লিটিল ওয়াটার মানে ছোট জল নয়, কম জল আর কি। তো এই মার্কিং মিডিয়াটা হোয়াইট কোটিং তৈরি করা হয় চক পাউডারের সাথে অ্যালকোহল আর তার সাথে একটু পরিমাণে জল মিশিয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে কপার সালফেট সলিউশন। কপার সালফেট সলিউশন কি দিয়ে তৈরি করা হয় ওটাও লিখো। কপার সালফেট সিএস লিখে দিচ্ছি, সিএস পাউডার, কপার সালফেট পাউডার প্লাস ওয়াটার আর সাম ড্রপ অফ HNO3 বা নাইট্রিক অ্যাসিড। দরকার মতন আমরা এই নাইট্রিক অ্যাসিডটা মেশাতে পারি, আবার নাও মেশাতে পারি, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস কি কি দিয়ে তৈরি সবার প্রথমে কিন্তু আমরা জেনে গেলাম। কিন্তু খেয়াল রাখতে হবে কপার সালফেট এই যে এই সলিউশনটা কিন্তু ভেরি পয়জনাস, মানে খুবই বিষাক্ত। তো এটা যখন ইউজ করব তখন কিন্তু খুব সাবধানে ইউজ করতে হবে। তো এই জিনিসগুলো দিয়ে আমরা কোনো জবের উপরে বা কোনো মেটালের উপরে বা কোনো ব্লকের উপরে মার্ক করতে পারি। এগুলো এক একটা মার্কিং মিডিয়া। আমাদেরকে এই মার্কিং মিডিয়াগুলো 5টা মার্কিং মিডিয়া মনে রাখতে হবে, আর কোনটাই কি কম্পোজিশন আছে, কেন ইউজ করা হয় সেটা আমাদেরকে জানতে হবে। স্যার গ্রিন কালারটা কি লিখলেন আর কোনটা গ্রিন? গ্রিন বলতে এটা ক্লিয়ারলি ভিজিবল, মানে ক্লিয়ারলি ভিজিবলটাই তোমাদের কাছে ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে না, তাই তো? ঠিক আছে, ক্লিয়ারলি ভিজিবল করার চেষ্টা করছি, মানে পরিষ্কারভাবে দেখা যাবে। আর যেগুলো মানে দেখবে বিষাক্ত সেগুলো কিন্তু ব্রাশে ইউজ করা হয়। এবারে আশা করি বোঝা যাচ্ছে, ক্লিয়ারলি ভিজিবল। স্যার এবার বোঝা যাচ্ছে। আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার বলছি একটা মেটালকে কাটতে কি স্যার এগুলো সবই ব্যবহার করতে হয়? বারবার বলছি এগুলো কাটিং মিডিয়া নয়, এগুলো হচ্ছে মার্কিং মিডিয়া, মার্ক করতে। হ্যাঁ মানে স্যার ওইটাই বলছি স্যার, মানে মেটালটাকে মানে যদি কাটিং করি তার আগে তো মার্কিং মানে হ্যাঁ, স্যার এগুলো কি সবগুলোই ব্যবহার করতে না, হবে? আমরা জায়গার উপরে ডিপেন্ড করে এগুলো ইউজ করব। তোমরা এমন অনেক জায়গায় দেখতে পাবো যেখানে হয়তো হোয়াইট বোর্ড চক দিয়ে হবে না, সেখানে লেআউটটা ইউজ করব। কোথাও হয়তো লেআউটটা ইউজ করা যাবে না, সেখানে ব্লু ভিট্রিয়ল ইউজ করব। ধরো যেই মার্কটা অনেকক্ষণ রাখতে হবে, তুমি যদি একটা লোহার উপরে কাজ করো সেটা তো সেকেন্ডের মধ্যে কেটে দিতে পারবে না, বা স্টিলের উপরে কাজ করো তো তুমি যদি চকে করো হয়তো ইউজ করতে করতে চকটা মুছে যাবে। কিংবা যেটাতে বারবার টাচ করতে হবে সেখানে যদি কপার সালফেট সলিউশন ইউজ করো ওটা তো পয়জনাস, তোমার হাতে লাগবে। তো জায়গা বিশেষে আমাদেরকে চুজ করতে হবে আমরা কি ধরনের মার্কিং মিডিয়া ইউজ করে থাকবো, ঠিক আছে। তোমাদেরকে এই 5টা টাইপ সম্পর্কে জানতে হবে। এবারে প্রসেস অফ মার্কিং আমি একটু ছোট করে দিয়েছি, অ্যাকচুয়ালি প্রসেস অফ মার্কিং অনেক বড় প্রসেস আছে। ওগুলো আমরা যখন কলেজে মানে প্রসিডিওর আছে কীভাবে করবো, যখন কাজ করব তখন আমরা কাজ করতে করতেই শিখে যাব। এখানে জাস্ট একটা ছোট্ট ওভারভিউ দেওয়া আছে, বলছে হোয়াইল মেকিং দ্য জব মার্কিং লাইনস ওয়ার্ক অ্যাজ দ্য গাইডলাইন্স অফ ফর দ্য ওয়ার্কার অ্যান্ড হি ক্যান মেক দ্য জব কুইক অ্যান্ড অফ দ্য রাইট সাইজ। মানে এই একই কথা বললাম যে আমাদের যে গাইডলাইন থাকবে সেইটা কাজের রেসপেক্টে ডিপেন্ড করবে আমরা কীভাবে মার্কিং করব। বুঝতে পারছো তো, যে আমরা একটা গাইডলাইনে বলে দিতে পারিনি সব মার্কিং এরকম হবে। তোমার একটা যদি তুমি একটা ওভাল সারফেসে বা একটা গোলাকার সারফেসে যদি মার্কিং করো সেটা একরকম হবে, ফ্ল্যাট সারফেসে মার্কিং করো তার জন্য আলাদা প্রসেস হবে। ওটা জবের উপরে ডিপেন্ড করছে। তারপরে বলছে মার্কিং মেক্স ইট পসিবল ফর দ্য ওয়ার্ড, এখানে কিছু একটা স্পেলিং মিস্টেক হয়েছে, টু নো হাউ মাচ ফিলিং ফর মেশিনিং ইজ নিডেড। মানে এমনভাবে করতে হবে যে আমাকে কতটা মেশিনিং করে, এই যে আমি বললাম না এখানে যে তোমার এই এটার বাকি জায়গাটাকে বাদ দিয়ে দিতে হবে, এটা কি করে এই বাদ দেওয়ার
প্রসেসের নাম হচ্ছে মেশিনিং। মেশিনিংয়ের মাধ্যমে আমরা এই এটাকে বানাতে পারি। এই এটাকে তৈরি করাটাকে বলছে লেআউট মার্কিং বা মার্কিং আউট, আর যেই কালিটা দিয়ে আমরা করব সেটাকে বলা হচ্ছে লেআউট মার্কিং মিডিয়া, আর এই কেটে ফেলার প্রসেসটাকে বলা হচ্ছে মেশিনিং। মেশিনিং সম্পর্কে আরও অনেক কিছু আছে, মানে জাস্ট মনে রাখবে মেশিন। আচ্ছা, তারপরে বলছে মার্কিং টেলস দ্য ওয়ার্কার দ্যাট হি নিডস টু ডু ফাস্ট টু মেক দ্য জব। অ্যাকচুয়ালি মার্কিং করলে বলে রাখতো, মানে তারা কাজটা তাড়াতাড়ি করতে পারবে। ধরো তোমরা কোনো একটা জবকে তোমাকে দেওয়া হলো, আমি বললাম এটা বানাও, কিন্তু তোমরা জানো না যে ঠিক কী কোন সাইজের বানাবো। যদি এই সাইজটা আমি তোমাদেরকে বানিয়ে দিই, হ্যালো স্যার। তাহলে হ্যাঁ বলো। স্যার বলছি আমার আরেকবার বলবেন, একটা সাউন্ড প্রবলেম এসেছিল। হ্যাঁ হ্যাঁ বলছি। ধরো তোমাকে আমি একটা এই জবের উপরে একটা ড্র করতে, মানে কাট করতে বলেছি। তো আমি যদি তোমাকে কোনো মার্ক করে না, আমি তোমাকে জাস্ট বললাম যে এখানে কাউকে একটা বললাম যে ধরো সুদীপকে বললাম যে সুদীপ যাও তো তুমি এই জবের থেকে এটাকে কাট করে নিয়ে চলে আসো। তো ও কি বলবে যে কতটা করবো, যে ও এইটুকুনো একটা করতে পারে, আবার এত বড়ও একটা করতে পারে, ঠিক কতটা করতে হবে সেটা কিন্তু ও জানবে না। কিন্তু আমি যদি চকে করে একটা মার্ক করে দিই যে এটা করে দিলাম, দিয়ে বললাম যাও এইটাকে এটাকে কাট করে নিয়ে যান, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে, তুমি তাড়াতাড়ি কাটতে পারবে। অ্যাকচুয়ালি এগুলোই মানে প্রসেস, এইগুলো হচ্ছে মার্কিং করার প্রসেস। তো আমাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। আরও অনেক প্রসেস আছে, এগুলো জাস্ট একটা ওভারভিউ, অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট তোমাদের জানার জন্য। এবারে মেথড অফ মার্কিং, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। 3টা মেথড আছে, 3টা মেথড আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম যেটা মেথড হচ্ছে সেটা হচ্ছে সেন্টার লাইন মেথড। সেন্টার লাইন মেথড, সেন্টার লাইন মেথড বলতে কি, দেখো এতক্ষণ ধরে আমরা ABCD নিয়ে চলছিলাম। সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে তোমার যে সাইকেলে সকেট আর চেন আছে, তোমার চেন আর সাইকেলটা যেভাবে রোটেট করে দেখবে ঠিক এরকম, যে একটা পিছনের দিকটা ছোট একটা থাকে, সকেট থাকে, আর সামনের দিকটাই বড় থাকে, আর এইভাবে চেনটা রোটেট করছে। তো এই যে রোটেট করছে, মাঝখানে দুটো একটুখানের জন্য ছেড়ে দাও, যে এই যে রোটেট করছে এটাকে আপাতত তোমরা ধরে নাও। আমি বললাম এইটা তোমাদেরকে, এই ড্রয়িংটা তোমাদেরকে বানাতে হবে একটা ওপরে, মানে এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে এটা কিসের ছবি হতে পারে, তোমরা জাস্ট একটা ইমাজিন করতে পারবে। আমি এই ছবিটা বললাম যে একটা তোমাদেরকে এরকম একটা বোর্ড দিয়ে দিলাম, যাও ড্র করে দেখাও আমাকে, বা এটাকে কাট করে আনো, কিংবা এটাকে এর উপরে ড্র করো। তো তোমরা কি করবে, কি তার জন্য কি মেথড নেবে? সেন্টার লাইন মেথডে আমরা কি করব, সবার প্রথমে আমাদের কাজ হবে আমরা সেন্টার লাইন ড্র করব। কি কাজ ড্র করবো না, সেন্টার লাইন ড্র করবো। তাহলে আমাদের কাছে যাই থাকুক না কেন, আমরা সবার আগে একটা সেন্টার লাইন ড্র করবো। তোমরা ড্রয়িংয়ের ক্লাসে নিশ্চয়ই দেখেছো যে সেন্টার লাইন, হ্যাজ লাইন, তারপরে হিডেন লাইন, প্রত্যেকটা লাইনের টাইপ কারো মনে আছে নাকি আমি বলে দিই। কিন্তু সেন্টার লাইন কিভাবে ড্র করতে হয়, মানে লাইন কত ধরনের হয়, ওখানে তোমরা অলরেডি শিখেছো। যারা শিখতে পারোনি তাদেরকে আমি আরও একবার বলে দিচ্ছি যে ড্রয়িং সেন্টার লাইনের স্পেসিফিকেশন মানে কীরকম দেখতে হয় না, একটা বড় লাইন থাকবে, সরি একটু কালারটা চেঞ্জ করি, এরকম একটা নিচটাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা বড় থাকবে, তারপরে ছোট, তারপরে আবার বড়, সরি মাউসে না কাজ করতে খুব অসুবিধা হয়, আবার ছোট, আবার বড়, আবার ছোট, আবার বড়। প্রত্যেকটার গ্যাপ কিন্তু সমান থাকবে, আর এই বড় লাইনগুলো যতটা সেন্টিমিটারের হবে, ছোট লাইনগুলো ততটা। ড্রয়িংয়ের ক্লাসে তোমাকে স্পেসিফিক গ্যাপ আর ডাইমেনশনটা বলে দেবে, কিন্তু দেখতে অনেক হবে। তো যখনই কোনো লাইন টানবে, সেন্টার লাইন টানবে, সেটা যেন এরকম দেখতে পায়। ঠিক আছে, কোশ্চেনও আসবে তোমাকে এরকম 4 ধরনের লাইন দিয়ে দেবে, দেখবে আবার এই লাইনটা কি ধরনের লাইন, এটা হচ্ছে দেখবে হিডেন লাইনে ইউজ করা হয়, হালকা হালকা কালারের হবে। তারপরে চকের ডেপথের উপরেও ডিপেন্ড করে, মানে চকের বলতে পেন্সিলের ডেপথের উপরে ডিপেন্ড করে কি ধরনের লাইন হবে। তো আমাদের কাছে এটা হচ্ছে সেন্টার লাইন। আমরা সেন্টার লাইন মেথডে আমরা ড্রয়িংটা করব কিসের রেসপেক্টে না, সেন্টার লাইনের রেসপেক্টে। তো আমাদেরকে যেই ব্লকই দেওয়া হোক, আমি তোমাদেরকে যেই ব্লকই প্রোভাইড করি না কেন,
আচ্ছা এটা লিখে দিই যে এটা সেন্টার লাইন বলে, তাহলে তোমরা যখন পরে নোটটা যদি দেখার সুযোগ পাও তাহলে তোমাদের খেয়াল থাকবে এটাকে কি বলছি না সেন্টার লাইন। সেন্টার লাইনটা কিরকম করে আঁকতে হয় বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে যে সেন্টার লাইনটা কিভাবে ড্র করব, মানে প্রথম উদ্দেশ্য থাকবে আমাদের আমরা যে কোনো জব পেলে, সরি এটাকে রিলিজ করে আরেকটা ভালো করে আঁকি। প্রথমে একটা জব এঁকে নিলাম, তারপরে আমাদের নেক্সট কাজ কি হবে না সেন্টার লাইন ড্র করা। সেন্টার লাইন সবসময় জবের মাঝামাঝি সেন্টার বরাবর হবে। তো প্রথমে একটা সেন্টার লাইন ড্র করব, সরি হয়ে গেল। এবারে এর রেসপেক্টে আমাকে এই ছবিটা ড্র করতে হবে। তাহলে আমার যেখানে যেখানে সার্কেল লাগবে সেই বরাবর একটা উপর নিচেও আমি করব। দুটো লাইন না ক্রস করলে আমরা সেন্টার পয়েন্ট, এবারে দেখো এতক্ষণ ধরে দেখবে পয়েন্টের উপরেও তোমাদের ক্লাস আছে যে কত ধরনের পয়েন্ট হয়। এই যে সেন্টার পয়েন্ট, এটা তো সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট কখন পাবো? যখন দুটো লাইন ক্রস করবে তখনই একমাত্র সেন্টার পয়েন্ট পাবো। তো এখানে সেই দুটো লাইনকে ক্রস করাতে হবে, সেরকম এই ধারেও আমি দুটো লাইনকে ক্রস করাবো। তো এটা হচ্ছে আমরা এবারে দুটো লাইন যেখানে যেখানে ক্রস করলো আমি সেইখানে সেখানে পেয়ে গেলাম আমাদের সেন্টার লাইন। এটা আমাদের এখন সেন্টার পয়েন্ট, সরি সেন্টার পয়েন্ট, লাইন নয় সেন্টার পয়েন্ট। এর রেসপেক্টে এবারে আমি সার্কেলকে ড্র করব কম্পাস দিয়ে, যেভাবে করব একটা ছোট একটা বড়, দুটো আমার হয়তো সমান হয়ে গেছে। তো এই যে ড্রয়িংটা আমরা মার্কিংটা আমরা কিসের রেসপেক্টে করলাম না সেন্টার লাইনের রেসপেক্টে। এই মেথডটাকে বলা হচ্ছে সেন্টার লাইন মেথড। দেখো বলা আছে দিস মেথড ইজ ইউজ ফর মার্কিং দোজ জব হোয়েন এনি আর্ম অফ এ জিগসো শেপড জব ইজ নট ফিনিশড। যখন কোনো জিগসো শেপ জব, তোমরা এখন কি করে বুঝবে জিগসো শেপ জবটা? ঠিক আছে আপাতত জিগসো মানে কি? জিগসোর বাংলা আমারও মনে নেই। আমি জিগসো শেপ জবটা তোমাদেরকে পরের একটা ক্লাসে বলবো, না হলে ড্রয়িং ক্লাসে স্যারকে বলতে বলবো। আচ্ছা এক্সাম্পলটা দেখো, a proxy line is drawn between such type of work and other marking lines are drawn considering this line as base। এই যে যেটা বলছে প্রক্সি লাইন, এই প্রক্সি লাইনটা হচ্ছে সেন্টার লাইন। প্রথমে এটা ড্র করতে হবে, আর বিটুইন সাচ টাইপস অফ ওয়ার্ক আদার মানে অন্য যে সকল আদার মার্কিং লাইনস আর ড্রন, মানে অন্যান্য যে লাইনগুলো যেমন এইটা এইটা এই লাইনগুলো কনসিডারিং দিস লাইন অ্যাজ দ্য বেস, এইটাকে বেস লাইন হিসাবে, এই যে যেইগুলো বেস লাইন এইগুলোকে বলা হয় ডটাম। যেটাকে আমি সেন্টার লাইন বলছি, এই সেন্টার লাইনগুলো তাহলে আরও দুটো নাম জানলাম। এখানে কিন্তু আমরা সেন্টার লাইন বলবো না, এখানে আমরা দুটো লাইন সম্পর্কে জানলাম। এখানে আমি হাইলাইট করে দিচ্ছি, এক তো হচ্ছে যে বেস লাইন, এই যে বেস লাইন, আর একটা হচ্ছে ডটাম লাইন। আমি লিখে দেই সবচেয়ে ভালো হবে। একটা তো ডটাম আর একটা হচ্ছে বেস লাইন। বেস লাইন, ডটাম লাইন বা ডটাম বেস যে কোনো বলতে পারো। তাহলে বোঝা গেল যে এই যে সেন্টার বা যেটা হচ্ছে প্রক্সি লাইন, সরি আরো একটা নাম জেনেছি আমরা প্রক্সি লাইন। এই যেটাই প্রক্সি লাইন সেটাই ডটাম সেটাই বেস, ঠিক আছে? যেটাই প্রক্সি লাইন সেটাই ডটাম সেটাই বেস, তো এটা খেয়াল রাখবে। তো যখন এরকম একটা প্রক্সি লাইনের রেসপেক্টে কনসিডার করে যখন আমরা ড্রয়িংটা করবো সেটা হচ্ছে সেন্টার লাইন মেথড। ওকে আচ্ছা, তারপরে আমি বলি যে ডটাম লাইন মেথড। এবারে দেখো ডটাম লাইন মেথডটা কি জিনিস। ডটাম লাইন মেথডটা কি জিনিস না এটা বলছি। এবারে তোমরা এতক্ষণ ধরে সেন্টার লাইন মেথডটা বুঝতে, মানে কেউ হয়তো কারো হয়তো প্রবলেম আছে, ডটাম লাইন মেথডটা আমি বলার পরে তোমাদের দুটোর মধ্যে প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কেন মেথডগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। দিস মেথড ইজ ইউজড ফর মার্কিং অন সাচ টাইপ অফ জব হুইচ আর রেক্টাঙ্গুলার শেপ। এই যে এইখানে কিন্তু দেখো রেক্টাঙ্গুলার শেপের জবের ক্ষেত্রে ডটাম লাইন মেথড করা হয়, আর এখানে কি ধরনের জবের ক্ষেত্রে জিগসো শেপ।
মানে অ্যাকচুয়ালি জিগসো শেপ বলতে দেখবে যেখানে একটা সাইজ ছোট আছে একটা সাইজ বড় আছে বা রেক্টাঙ্গুলার টাইপ নয়, সেইগুলোকে জিগসো শেপ ধরে আপাতত চলো। আর রেক্টাঙ্গুলার শেপ মানে যেগুলো আয়তক্ষেত্রাকার জব, যেমন ধরো তোমাকে একটা আমি তোমাকে একটা প্লেট দিলাম, এখানে প্লেটটা দিয়ে বললাম এতে একটা সিঁড়ি ড্র করো, মানে সিঁড়ির একটা স্ট্রাকচার সাইডকে মার্ক করো। তো তুমি কিভাবে করবে না, সেই ক্ষেত্রে তোমাদেরকে ইউজ করতে হবে ডটাম লাইন মেথড। ঠিক আছে, এখানে কি বলেছে, ইন হুইচ মানে স্কোয়ার শেপের ক্ষেত্রে, ইন হুইচ টু অ্যাডজয়নিং আর্ম আর প্রপারলি ফিনিশড এট দ্য রাইট অ্যাঙ্গেল, এ পারপেন্ডিকুলার লাইন অন এন আর্ম অ্যান্ড প্যারালাল লাইন ইজ ড্রন অন দ্য সেকেন্ড আর্ম, দিস লাইন কল ডটাম লাইন। এই ক্ষেত্রে তোমাদেরকে বলেছে দুটো লাইন ড্র করতে হবে, একটা পারপেন্ডিকুলার আর একটা সাপেক্ষে, আর এই দুটোর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে। আর এই দুটো লাইনকে, যেগুলো লাল 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 আছে, এগুলোকে আমরা বলবো ডটাম। ঠিক আছে, আর এই সাইডে যেটা আছে সেটাকে বলবো এজ ডটাম। এই এই এর আগের ছবিটার ক্ষেত্রে দেখো আমরা বেস লাইন হিসাবে কি দেখেছিলাম না, সেন্টার লাইনটাকে, এই সেন্টার লাইনের রেসপেক্টে আমরা ড্রয়িং করছিলাম, কিন্তু ডটাম লাইন মেথডের ক্ষেত্রে এই সাইডের লাইন বা ডটামগুলোর রেসপেক্টে আমরা ড্রয়িংটা করব। এবারে যদি আমরা সিঁড়ির একটা স্ট্রাকচার করি তখন সেটা যদি এরকম হয় তখন সেটা এইভাবে হবে। তো দুটোর ক্ষেত্রে ডিফারেন্সটা যদি তোমরা মার্কিং করার বুঝতে পারো, একটা তো হচ্ছে সাইডের বেসিসে, আরেকটা হচ্ছে যে তোমার সেন্টারের বেসিসে। তাহলে আমি যদি এখন তোমাদেরকে এরকম একটা জব দিয়ে বলি এর মধ্যে তুমি একটা সার্কেল ড্র করো, সেই ক্ষেত্রে তুমি কোন মেথডটা নেবে বলো? সার্কেল ড্র করতে গেলে সেন্টার লাইন মেথড, কেননা ওখানে তোমার সেন্টার লাইন দরকার, তারপরে এধারেও একটা সেন্টার করবে, তারপরে তুমি মাঝখানে কি করে দিলে না সেন্টারটা ড্র, মানে সার্কেলটা ড্র করে দিলে। আমি সেম ভাবে যদি এখন তোমাকে আমি বলি যে আমাকে এখানে একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্র আঁকতে হবে, তুমি কোন মেথড নেবে? ডটাম লাইন মেথড। কি করলে না এই লাইনটাকে আর এই লাইনটাকে বেস ধরে এইখানে একটা ড্র করে ফেললে। ঠিক এই জায়গাটাই আমাদের ডিফারেন্স ছিল, আমাকে কি ধরনের জব মানে কি ধরনের মার্ক করতে বলা হয়েছে তার উপরে ডিপেন্ড করে আমাকে দুটো জিনিস চুজ করতে হবে, যে আমি সেন্টার লাইন মেথড নেব না আমি ডটাম লাইন মেথডটা ইউজ করব। ক্লিয়ার হয়েছে এই দুটো জিনিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর যে প্রসেসটা আছে সেটা বলেছে দেখো মার্কিং বাই টেমপ্লেট। মার্কিং বাই টেমপ্লেট, টেমপ্লেটে আমরা কিভাবে মার্কিং করব তার মানে সেই মেথডটা। সাপোজ ধরো এই যে আমি তোমাকে বললাম যে মানে হ্যাঁ বলে দিচ্ছি, টেমপ্লেট তোমরা জানো নি, সে কি গো, তোমরা সবাই স্মার্টফোন ইউজ করছো, টেমপ্লেট চেঞ্জ করছো ঘন ঘন, তারপরেও টেমপ্লেট জানছো না। আচ্ছা আমি বলে দিচ্ছি, টেমপ্লেটের সাহায্যে, মানে টেমপ্লেট মানে একটা প্লেট যেটার রেসপেক্টে অনেক কাজ করা যায়। আমি উদাহরণ দিয়ে বলছি তাহলে বুঝতে পারবে। সাপোজ ধরো আমি যে এটা ড্র করতে বলেছিলাম কাউকে, শুভমকে বলেছিলাম এটা ড্র করতে, আমি এখন ওকে বললাম যে আমি ওই ছবিটা এঁকে দিয়ে ওকে বললাম যাও শুভম এটা 100 পিস বানিয়ে আনো, তো ও কি করবে? ওটা দিয়ে তো ও একটা বানাতে পারতো, কিন্তু 100টা কি করে বানাবে? ও তখন বুদ্ধি করে কি করলো না, ও প্রথমে একটাকে ড্র করলো, মানে একটাকে ভালো করে কাট করলো, তারপরে সেইটাকে ইউজ করে সেই মাপটা নিয়ে 100টা বানিয়ে দেয়। তো ওই যেই জিনিসটার রেসপেক্টে ও তাড়াতাড়ি করে 100টা বানিয়ে দিল, সেই জিনিসটাকেই বলা হচ্ছে টেমপ্লেট। বলছে দিস মেথড ইজ ইউজ ফর কুইক মার্কিং ফর জব, মানে যদি আমাকে যখন অনেক বানাতে হবে, যে মাস প্রোডাকশন করতে হবে, মাস প্রোডাকশনের সময় আমাকে অনেক বানাতে হবে, তো সেই ক্ষেত্রে হ্যাঁ সেই টেমপ্লেটটা নিয়ে আমরা অনেক বানাতে পারবো। সে অ্যাকচুয়ালি বাংলা কথায় যেটাকে তোমরা মানে মোল্ডের মানে যেটা রেসপেক্টে অনেক করা যায়, মানে তাড়াতাড়ি করা যাবে। যে কোনো একটা জবের উপরে তখন আমরা কি করব না, একটা এরকম একটা জব করব, তারপরে ও যে টেমপ্লেটটা বানিয়ে রেখেছে, কিসের টেমপ্লেট বানিয়ে রেখেছে না এর টেমপ্লেট বানিয়ে রেখেছে, এর টেমপ্লেটটা এর উপরে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে কি করব আমরা একটা স্ক্রাইবার নেব,
স্ক্রাইবার কি জিনিস আমরা নেক্সট ক্লাসে পড়বো, যেগুলো মার্ক করতে সাহায্য করে, ওটাও এক ধরনের মার্কিং টুল। দিয়ে আমি এর উপরে এটাকে টেনে নেব, দিয়ে এটাকে বানিয়ে দিলাম, আবার পরে একটা প্লেট নিলাম, তার উপরে আবার এটাকে বসালাম, দিয়ে আবার সেটাকে টেনে নিলাম। তো এরকম করে আমরা তাড়াতাড়ি করে অনেকগুলো করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কে হেল্প করবে না, মার্কিং বাই টেমপ্লেট মেথড। তিন ধরনের মেথড আমরা জানলাম। সেন্টার লাইন মেথড, যেটা হচ্ছে সার্কুলার শেপ বা জিগসো শেপের ক্ষেত্রে ইউজ হয়। রটাম লাইন মেথড, যেটা ইউজ হয় তোমার রেক্টাঙ্গুলার শেপের ক্ষেত্রে। মার্কিং বাই টেমপ্লেট মেথড, যেটা ইউজ হয় মাস প্রোডাকশনের ক্ষেত্রে। আমি একটা ছোট করে বানিয়ে দেবো কি একটা জায়গায় লিস্টের মতন, তো এই জায়গাটায় বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলো প্রথম মেথডটা কি ছিল? 1 নম্বর মেথড সার্কেল সেন্টার লাইন মেথড। সেন্টার লাইন মেথড। সেন্টার লাইন মেথড। সেন্টার লাইন মেথড কোন শেপের ক্ষেত্রে ইউজ করা হচ্ছিল না, জিগসো শেপের ক্ষেত্রে। সার্কেল জিগসো শেপ ওটাকেই বলছি। শেপটা জিগসো। কোন শেপে ইউজ করছি, জিগসো শেপ। আচ্ছা, তারপরে সেকেন্ড কি ছিল? ডটাম লাইন মেথড। ডটার লাইন মেথড। ডট ডট দিয়ে দেন। ডটাম লাইন মেথড রেক্টাঙ্গুলার না হলে স্কোয়ার। রেক্টাঙ্গুলার শেপ। শুধু যে রেক্টাঙ্গুলার তা নয়, তার সাথে সাথে স্কোয়ারও হবে। স্কোয়ার শেপের ক্ষেত্রে ইউজ করতেছি। আর থার্ড কি বললাম? মার্কিং লাইন। না, মার্কিং, বলো দেখে, মার্কিং এই যে বাই টেমপ্লেট, বাই সরি টেমপ্লেট। টেমপ্লেট। এটা মাস প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ হয়। সে বাসে কুইক জবের বলতে তো হবে। সেই আর কি, মাস প্রোডাকশনের ক্ষেত্রেই তো কুইক জব করতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা টোটাল ছিল। আর এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা করার সময় আমরা কি ধরনের সেফটি মেজার নেব, কি কি সেফটি আমাদেরকে মেনটেন করতে হবে। এখানে অনেক কিছু লেখা আছে, আমি একটা একটা করে তো বলছি না, আমি জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, তোমরা পড়বে। আমি যে কথাগুলো বলবো সেগুলোই লেখা থাকবে এখানে কম বেশি। প্রথম কথা হচ্ছে যে জবটাকে ক্লিয়ার রাখতে হবে। যদি তুমি একটা স্টিলের উপরে হয়তো মোর্চা পড়ে আছে, ধরো ইমেজ প্লেটের উপরে একটা মোর্চা পড়ে আছে, কিংবা তুমি একটা যেই জবটা নিয়েছো সেটার উপরে কিছু নোংরা আছে, তুমি তার উপরে মার্ক করে দিলে সেই নোংরাটা যখন উঠে যাবে তখন কিন্তু মার্কটা উঠে যাবে। তো ক্লিন থাকতে হবে। দ্বিতীয় কন্ডিশন, তো তোমাকে তোমাকে এমন একটা মার্কিং মিডিয়া ইউজ করতে হবে সেটা যেটা খুব ব্রাইট হবে। তুমি হয়তো চক ইউজ করলে চকটা একটু করে উঠে গেল, কিংবা তুমি এমন একটা ডাই ইউজ করলে যেটার কালারটা বোঝা গেল না, তো সেগুলো ইউজ করা চলবে না। তারপরে তোমাকে মার্কিং যে টুলটা ইউজ করবে, মার্কিং ব্রাইট হতে হবে। যেই জিনিসটা ইউজ করবো সেটা যেন বোঝা যায়, ক্লিয়ারলি ভিজিবল যাতে হয়। ক্লিয়ারলি ভিজিবল। হ্যাঁ, এই যে দেখো, ক্লিয়ারলি ভিজিবল হতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে যে মার্কিং টুলটা ইউজ করব, আমরা এখনো তো মার্কিং টুল এক্স্যাক্টলি যেগুলো সেগুলো পড়িনি, সেগুলো আস্তে আস্তে পড়বো। মার্কিং আপাতত মার্কিং মিডিয়াগুলোই বেশি পড়ছি। মার্কিং টুলটার শার্প হতে হবে, যাতে টানতে পারে, শার্প হতে হবে। মার্কিং টুল আমরা পড়বো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? এইগুলো হতে হবে। আর বাকি যেগুলো আছে, এই যে পাঞ্চ টাঞ্চের ব্যাপারগুলো, যখন আমরা পাঞ্চ করবো তখন এগুলো বুঝতে পারবে। ডিভাইডার কি জিনিস, পাঞ্চ কি জিনিস, আমরা পরে পরে করবো, সব জানিয়ে দেবো। আপাতত এই তিনটা জিনিস খেয়াল রাখো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বা সেফটি আমাদেরকে যদি সেফলি হ্যান্ডেল করি, সেফটি তোমরা সবাই জানো যে এই প্রিপারেশনগুলো নিলে চলে যাবে। আচ্ছা, এরপরে আমাদের দুটো জিনিস আছে, সেগুলো হচ্ছে বলে দিই। আমরা কিসের উপরে করব। তোমাকে আমি কি করতে বললাম না, এই যে বলেছি তোমাকে, আমি যে বললাম এতক্ষণ ধরে যে তোমরা মার্ক করো এটার উপরে,
সাপোজ ধরো তুমি একটা জিনিসের উপরে মার্ক করছো যে জিনিসটা সমান নয়, সেই জিনিসটা হচ্ছে এরকম এবড়ো খেবড়ো টাইপের আছে, একটা এরকম টাইপের জায়গা আছে যার উপরে তোমার প্লেটটা বসানো আছে, তার উপরে তুমি মার্ক করছো, সেই মার্কটা কি কখনো সোজা হবে? তোমরা সবচেয়ে একটা সহজ পদ্ধতি বলো যে তোমরা যখন বাড়িতে অনেকগুলো পাতার উপরে রেখে স্কেল দিয়ে মার্জিন টানো, তখন ভালো হয় না যখন এমনি একটা খালি কেউ হয়তো মাদুরের উপরে রেখে একটা লাইন টানছো, সেটা পরিষ্কার হয়? কোনটা ভালো হয়? সে অনেকগুলো প্রথমেরটা যেটা অনেকগুলো হয়। হ্যাঁ, অনেকগুলো পাতা বা যেটা স্মুথ থাকে, স্মুথ জায়গার উপর দিয়ে যখন যেটা হবে সেটা যত ভালো হবে, যেটা এবড়ো খেবড়ো জায়গা সেটা হবে না। তো আমাদেরকেও যখন আমরা কোনো জিনিসের মার্কিং করব তখন আমরা একটা টেবিলের ইউজ করব। সেই টেবিলটার নাম কি না লেআউট টেবিল। এটা কিসের তৈরি? এটা স্কোয়ার শেপের হয় বা রেক্টাঙ্গুলার শেপের হয়, কাস্ট আয়রনের তৈরি। তোমাদেরকে মনে রাখতে হবে লেআউট টেবিল কিসের তৈরি হয় না কাস্ট আয়রনের তৈরি হয়। আর এটা সাইজটা কত না 90 × 90 × 80 সেমি, মানে এই ব্রেড আর এটা ডেপথটা 90, হাইট 80। ঠিক আছে স্যার কার্পেটের হয় না স্যার টেবিলটা? কিসের? কার্পেটের হয় না স্যার? কার্পেট? না বাবা, কার্পেটের লেআউট টেবিল কার্পেটের হয় না। আমরা আজ পর্যন্ত শপে যত দেখেছি কাস্ট আয়রনের হয়। আর এই স্ট্যান্ডটা তৈরি হয় মাইল্ড স্টিলের, এমএস এর। এই যে দেখো লেখা আছে কি বললেন স্যার? মাইল্ড স্টিল। এটা হচ্ছে টেবিল, ঠিক আছে? এই টেবিলের উপরে আমরা কাজটা করব। টেবিল দেখো, আমাদেরকে একদম পারফেক্ট যদি আমি মার্কিং করতে চাই, কোনো জব পারফেক্ট করতে চাই, তার পজিশনটাও মার্কিং হতে হবে। যে তার জন্য আমরা যে টেবিলটা ইউজ করব সেটা হচ্ছে লে আউট টেবিল। এই টেবিলের উপরে আমরা করব, কিন্তু এই টেবিলের উপরেও আরও একটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে সারফেস প্লেট, যার উপরে আমরা মার্কিংটা করি। ঠিক আছে? তাহলে মার্কিং লেআউট টেবিল, এটা একটা টেবিল, টেবিলের উপরে কি থাকে না প্লেট, সারফেস প্লেট, তার উপরে আমরা ড্রয়িংটা করি। বুঝতে পারছো তো? বা মার্কিংটা করি। মানে স্যার কাস্ট আয়রনের হয়। এটা কিসের দেখালে? এটাও কিসের তৈরি না কাস্ট আয়রনের তৈরি। সেম টু অপোজিট সাইড হ্যাভ 2 and 4 হ্যান্ডেল। এই হ্যান্ডেলের গল্প মনে রাখার দরকার নেই। মনে রাখার যেটা আছে যে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এই নামটা বারবার আসবে যে আইএসআই। আইএসআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। সারফেস প্লেটের সাইজ আর থিকনেস কিছু কিছু দেওয়া আছে, যে 50 × 50 সেমির হয়, আর থিকনেস 2.5 সেমি টু 5 সেন্টিমিটার ইউজ করা হয়। ঠিক আছে? আর কোনো কোনো ক্ষেত্রে থিকনেসটা 5 সেমি থেকে 7.5 সেমি পর্যন্তও হয়। তাহলে নর্মালি হয় 50 × 5, মানে এধারটাও 50 হবে, দৈর্ঘ্যটাও 50 হবে, প্রস্থটাও 50 হবে, আর উচ্চতা মানে এখানে যেটা থিকনেস, এই জিনিসটা বা এই জিনিসটাই থিকনেসটা হবে 2.5 থেকে 5 সেমি, মানে 2.5 থেকে 5 সেমি, অথবা 5 থেকে 7.5 সেমি। তো এটা হচ্ছে সারফেস প্লেট। এই সারফেস প্লেটটা ইউজ করতে গেলে কিছু প্রিকশন রাখতে হয়, সেটা আমরা বলেছি। মানে তোমরা খেয়াল রাখবে যে অবশ্যই এটা কিন্তু ক্লিন রাখতে হবে, যাতে এর উপরে কোনো ধরনের না থাকে। আর এটাকে হিট দেওয়া চলবে না, হিট হলেই এর ডাইমেনশনের চেঞ্জ আসবে বা এর প্রপার্টির চেঞ্জ আসবে। মার্কিং উইথ সেন্টার পাঞ্চ, এর উপরে সেন্টার পাঞ্চ দিয়ে বা ডট পাঞ্চ দিয়ে কিছু কাজ করা যাবে না। যে বিশেষ করে সারফেস প্লেটের ক্ষেত্রে টেবিলের উপরে করা যেতে পারে, কিন্তু সারফেস প্লেটের উপরে করা যাবে না। সেন্টার পাঞ্চ আর ডট পাঞ্চ কি জিনিস, পাঞ্চের উপরে পুরো একটা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা আলোচনা করব। আজকে জাস্ট মার্কিং বা মার্কিং টুল করতে গেলে আমাদেরকে যেই জিনিসগুলোকে ফেস করতে হবে সেইগুলো সম্পর্কে বললাম। এক্সাক্ট মার্কিং টুল কী কী জিনিস সেগুলো আমরা এখনো শুরু করিনি। আজকে আমরা কি জানলাম না লেআউট মার্কিং বা মার্কিং আউট কাকে বলে, মার্কিং মিডিয়া কী জিনিস। আচ্ছা, 3 ধরনের মার্কিং মেথড, যে সেন্টার লাইন মেথড, টটাম লাইন মেথড, তার সাথে সাথে টেমপ্লেট, মার্কিং বাই টেমপ্লেট মেথড, এই 3টা জানলাম। সেফটি কী মেজার করতে হয় সেটা জেনেছি। লেআউট টেবিল কী জিনিস, আর তার সাথে সাথে সারফেস প্লেট কী জিনিস। এই সারফেস প্লেট ইউজ করতে গেলে কী প্রিকশন আমাদের নিতে হয়, এইগুলো আমরা কিন্তু আজকের ক্লাসে পুরোটা জানলাম। ঠিক আছে?